আইএমএফ যে দেশে যায় ওই দেশে সুইসাইডের রেট বেড়ে যায়। আমার কথা না, বাংলাদেশের সর্ববৃহৎ যে ফরেন ইনভেস্টর আছে, নামটা বললাম না, সবাই বুঝে নিবে, উনার কথা। উনার দেশে যখন আইএমএফ গেছিল তখন ওই দেশে সুইসাইডের রেট অনেক বেশি বেড়ে গেছিল। উনি আইএমএফ এর নাম শুনলে উনি বলে আইএমএফ গেলে ওই দেশে আমি থাকবো না আর কি। উনি বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী, বহু বছর ধরে আছেন। এখন আমাদের পাসপোর্টও দিছি কয়েকদিন আগে ওনাকে। তো ওনার কথা হলো এটা যে আইএমএফ গেলে ওই যে সুইসাইড, মানে ওই দেশের অবস্থা এত খারাপ করে ফেলে আইএমএফ এর কথা যদি শুনে। আপনি আজকে বললেন, আমি কিন্তু বহুদিন এই কথাটা বলতে চাইছি, কারণ আবার আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক আবার আমাকে টার্গেট করে কিনা। না আমি বলি নাই স্যার, এটা আমি বলে দিলাম, কে বলছে আমি বুঝি না, কে বলছে। এই কথাগুলো খুব ভালো কথা বলছেন যে এই আইএমএফ গিয়ে দেশকে ভালো করছে, এরকম নজির আমি পাইনি। তো ওই মানে দেশ হয়তো উন্নত হবে, কিন্তু ওই দেশের মানুষ সুইসাইডের রেট বেড়ে যাবে আর কি। তো কতটুকু এক্সট্রিম খারাপ হইলে মানুষ সুইসাইড করা শুরু করে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যাই হোক, আপনি যেটা বলতেছিলেন যে ভর্তুকির কথাটা, বাংলাদেশের রপ্তানি খাতে 43টা সেক্টর ভর্তুকি পায়, 43 সেক্টর বাংলাদেশের রপ্তানি। হাড়ের গুঁড়া থেকে তৈরি জিনিস এক্সপোর্ট করলে পাওয়া যায়। সবাই গার্মেন্টসের কথা মনে করে, কারণ বস্ত্র খাতের কথা মনে করে, কারণ 82% তার এক্সপোর্ট, ফলে অ্যামাউন্টটা তার এখানে বেশি দেখায়। বাট যদি পার্সেন্টেজে ধরেন তাহলে তাকে সবচেয়ে কম দেওয়া হয়। 0.03% গার্মেন্টস সেক্টর পায়, যেখানে 20% পর্যন্ত আছে। 0.03% বাংলাদেশ কারা পাচ্ছে? 20% ওই লোকাল কৃষি দ্রব্য যারা এক্সপোর্ট করে, কৃষি বানানো ভ্যালিডেশন করে। আর গার্মেন্টস সেক্টর পায় 0.03%। বস্ত্র খাত পায় তার কাপড়ের দামের 2.8%, ধরেন কাপড়ের দামে 3%। এইটা হলো বস্ত্র খাত পায়, গার্মেন্টস না। কিন্তু আমি আবার বস্ত্র খাত আর গার্মেন্টসের পার্থক্য আছে। যে ভর্তুকির কথা আপনি যেটা বললেন, ভর্তুকি কেন দেওয়া হয়? ভর্তুকি দেওয়া হয় যে রপ্তানি খাতে ভর্তুকিটা দেওয়া হচ্ছে। আমার যে অ্যাকচুয়াল ডলার রেট সেটাকে আমাকে দিচ্ছেন, আমি যেন উল্টা কথা বলি, আপনি যদি আমাকে সেটা দেন আমার ভর্তুকি লাগবে না। এখন আপনি রেমিটেন্স পাঠাচ্ছেন, তাকে 2.5% দিচ্ছেন। কেন দিচ্ছেন? তার কারণ তাকে আপনি অ্যাকচুয়াল ডলার রেটটা দিচ্ছেন না। নিয়ম হলো যে আপনি আশেপাশে যে 10টা দেশের সাথে আপনি স্যার ভালো বলতে পারবেন যে একটা ফর্মুলা আছে, 10টা দেশের সাথে যে বাণিজ্য করেন তাদের যে ডলার রেট, তাদের ডলার রেট এক্সচেঞ্জ রেট, মানে ডলারের সাথে আমাদের সাথে সেইটাতে তো আমার আজকে রেট হলো 128 টাকা থেকে 130 টাকা। আপনি ক্রনিক ব্রেক করে আমার আটকে রাখছেন 120 থেকে 123 টাকার মধ্যে। এই জায়গায় আইএমএফ এর রুলটা আমার কাছে পছন্দ হয়, বাজারে ছেড়ে দেওয়া। হ্যাঁ, এখন 128 টাকা যদি আপনি আমার দেন, তাহলে আমার যদি 128 টাকা রেট ডলার, যদি আমার কাছে 120 টাকা দেন, 8 টাকা কম দিচ্ছেন, প্রায় আমার 6%, 7% আমাকে কম দিচ্ছেন। আর ভর্তুকি দিচ্ছেন 0.03%। সো ভর্তুকি কিন্তু আমাকে দিচ্ছেন না, আমার মাধ্যমে আপনি দেশের যেহেতু ইম্পোর্ট বেস কান্ট্রি, ইনফ্লেশনটা আপনি কমায় রাখতেছেন আমাকে ঠকয়া, আর আমাকে কিছু একটা সান্ত্বনা দিচ্ছেন। ফলে এবং এইটার পরের থেকে কথা হলো যে গ্লোবাল মার্কেটে কম্পিটিটিভনেস ঠিক রাখার জন্য সারা দুনিয়া ভর্তুকি দেয়। আমেরিকা কেন তার কৃষিখাতে ভর্তুকি দেয়? আমেরিকার মতো দেশ, তার তো কৃষকদেরকে ভর্তুকি দেওয়ার কোনো প্রয়োজন নাই। জাপানে তো আরো বেশি। জাপানে এমনও দেখা গেছে ওদের যে নুরি যে চালটা, সেই চালের দামের অনেক বেশি ভর্তুকি দেয়। আপনার চায়না তার সেক্টরকে ইনডাইরেক্টলি ভর্তুকি, গবেষণার নামে ভর্তুকি দিচ্ছে। এই যে আপনি দেখেন BYD গাড়ি টেসলাকে পিছনে ফেলে দিচ্ছে গ্লোবাল মার্কেট সেলসে। কিভাবে? ওকে বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে ওর পিছনে ডেভেলপমেন্টের জন্য, আর ওই টাকা তো ভর্তুকি হিসেবে চলে গেছে। ফলে সারা দুনিয়া ভর্তুকি দিবে ডেভেলপমেন্টের জন্য। বাট আসল যে কোশ্চেনটা আমাদের থাকা উচিত যে ভর্তুকির টাকাটা কি সঠিক জায়গায় লাগতেছে কিনা, এর মধ্যে কর্মসংস্থান বাড়তেছে কিনা, শ্রমিক তার ন্যায্য জায়গাটা পাচ্ছে কিনা, এই জায়গাগুলোতে পাচ্ছে কিনা, এই প্রশ্নটাই আপনাকে করছি। আচ্ছা, এখন শ্রমিক নিয়ে আপনি কাজ করছেন, কর্মসংস্থান নিয়ে আপনি কাজ করছেন। আমি শ্রমিক নিয়ে কাজ করি। শ্রমিকের আপনি যদি এক কথায় বলেন যে শ্রমিক কি তার সম্পূর্ণ ন্যায্য অধিকার বাংলাদেশে সকল শ্রমিক পাচ্ছে, বলে না, পাচ্ছে না। যেই দেশের 85% শ্রমিক হলো ইনফর্মাল সেক্টরে আছে, মাত্র 20 to 25% শ্রমিক, 15 থেকে 20% শ্রমিক আছে ফর্মাল সেক্টরে। আমরা যার ন্যায্যতা যা কথা বলি সবথেকে 20% নিয়ে কথা বলি, 15% নিয়ে কথা বলি। তার মধ্যে 85% লোককে কিন্তু আমি এই আলাপের বাইরে রেখে দিছি। তো 85% লোককে আমি আলাপের বাইরে রেখে দিয়ে যদি আমি এখন আপনার সামনে বসে বলি যে আমরা শ্রমিকদের ন্যায্যতা ইনশিওর করতেছি, এটা মিথ্যা কথা হবে।